একটা লাখ টাকার ফোন যখন মার্কেটে আসে তখন আমরা কিনতে না পারলেও এটা 2-3 বছর পরে দেখা যায় যে এটার প্রাইস কমে 30-35 কিংবা 40,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে চলে আসে এবং মানুষজন তখন প্রচুর কিনতে চায়। কিন্তু প্রত্যেকটা লাখ টাকার ফোনই 30-40,000 টাকা দিয়ে যখন 3 বছর পরে কিনতে যাবেন তখন 10 বার ভাবা উচিত। কারণ আমার হাতে এই Xiaomi 12 Pro যে ফোনটা রয়েছে সেটার অবস্থা খুব একটা ভালো না। এটা কিন্তু এক সময় লাখ টাকার ফোন এবং এটা অ্যাকাউন্ট 38,000 টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। আর এই ফোনের ব্যাক সাইডে কিন্তু 3টা 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতেছে, একটা মেইন লেন্স, আলট্রা ওয়াইড এবং টেলিফোটো লেন্স। তাছাড়াও একটা সেলফি ক্যামেরা থাকতেছে 32 মেগাপিক্সেলের এবং 8 Gen 1 এর মতো পাওয়ারফুল চিপসেট। তারপরেও আমি এই ফোনটা আপনাদেরকে রিকমেন্ড করতে পারবো না। কেন করতে পারবো না এটা ভিডিও শুরুতেই বলে দেওয়ার কারণ হচ্ছে যারা এই ফোনটা কিনতে চাচ্ছেন তারাই শুধুমাত্র এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তাছাড়া আমার মনে হয় না যে সময় নষ্ট করে এই ভিডিও দেখার আপনার দরকার আছে, চাইলে ভিডিও স্কিপ করতে পারেন। কারণ এই ফোনটা চালানোর পরে আমি মোটামুটি সত্যি বলতে হতাশ হয়েছি যে এখনকার সময় এসে অ্যারাউন্ড 40,000 টাকা, মানে 38,000 টাকা মানে তো 40,000 টাকা, তো এই 40,000 টাকা দিয়ে যদি এই ফোনটা কিনেন তাহলে একটা ভুল ডিসিশন হতে পারে। কোন কোন জায়গায় এই ফোনটার উপরে আমি মোটামুটি বিরক্ত হয়েছি সেগুলো তো অবশ্যই আজকের ভিডিওতে জানাবো। তার মানে কিন্তু ব্যাপারটা এই না যে এই ফোনটা একদমই ভালো না, হ্যাঁ এই ফোনের কিছু স্পেশালিটি আছে, সেই সব ব্যাপারেও কথা বলবো। এই Xiaomi 12 Pro ফোনটা 2022 সালে মার্কেটে আসে এবং এই 25 সালে এসে আপনারা যারা কিনতে চাচ্ছেন বা কিনবেন তাদের জন্য স্পেশালি হচ্ছে যে এই ফোনটা পাওয়া যাচ্ছে এখন গ্যাজেটম্যানের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু চাইলে আপনি কুরিয়ার করেও তাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন। এই ধরনের ইউনিক ফোন কিংবা যে কোনো ইউজড আইফোন অথবা স্যামসাং যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি চাইলে গ্যাজেটম্যানকে নক করতে পারেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। সত্যি বলতে লাখ টাকার এই ধরনের ফ্ল্যাগশিপ ফোনগুলো যখন হাতে নেওয়া যায় তখনই ফিল করা যায় যে এই ফোনটা আসলে লাখ টাকা দাম এবং হাতের মধ্যে একটা প্রিমিয়ামনেস পাওয়া যায়। কিন্তু এই Xiaomi 12 Proটা হাতে নিয়ে ওই প্রিমিয়ামনেসটা আমি পাচ্ছিলাম না। তার মানে এই না যে এটার বিল্ড কোয়ালিটি খারাপ, ব্যাপারটা এরকম না। এর ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে গ্লাস থাকতেছে, অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকতেছে, তারপরেও কেন জানি এই ফোনটা আমার কাছে এতটাও প্রিমিয়াম মনে হচ্ছিল না। এই Xiaomi 12 Pro ফোনটার ডিসপ্লেটা একটা কার্ভ ডিসপ্লে থাকতেছে, ওই সময়টার মধ্যে কার্ভ ডিসপ্লে প্রচুর চলতো, কিন্তু এখন আমার কাছে কার্ভ ডিসপ্লে খুব একটা ভালো লাগে না। এই জায়গায় 6.73 ইঞ্চির একটা LTPO AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এটার মধ্যে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। তাছাড়া 120 হার্টজের সাপোর্ট পাচ্ছেন। অবশ্যই এটা কিন্তু LTPO, তার মানে হচ্ছে 0 হার্টজ থেকে 120 হার্টজ পর্যন্ত অটোমেটিকলি এটা চেঞ্জ করতে পারে। কিন্তু এইটার 120 হার্টজ কিংবা এটার যে LTPOটা সেটা আমার কাছে এতটাও স্মুথার মনে হয় নাই। অন্যান্য LTPO ডিসপ্লে আমি ইউজ করে যতটা স্মুথ ফিল করেছি এটার মধ্যে এতটাও আমি স্মুথনেস পাই না। যেরকম স্যামসাং গুলো ইউজ করে দেখেছি যে ওইটাতে অনেক বেশি স্মুথ কাজ করে, কিন্তু এটার LTPOটা এতটাও স্মুথ ছিল না। তাছাড়া এটার পিক ব্রাইটনেস 1500 নিটস, যার কারণে ডিরেক্ট সানলাইটে দেখতেও কোনো অবস্থাতেই ব্রাইটনেস নিয়ে আপনি প্যারা খাবেন না। আর এই ডিসপ্লেটার রেজুলেশন হচ্ছে 2K, চাইলে কিন্তু আপনি 1080p রেজুলেশন সিলেক্ট করেও চালাতে পারবেন যাতে করে ব্যাটারি ব্যাকআপ বাঁচাতে পারেন। কিন্তু এই ডিসপ্লেটা আসলে কোয়ালিটিফুল ডিসপ্লের কালার কিংবা টাচ রেসপন্স সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু একটা ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে এত বেশি মিস টাচ হয় এটা আমি এর আগে সত্যি বলতে একটা ফোনেও দেখি নাই। স্যামসাং এর ডিসপ্লেগুলো কার্ভ ছিল, আগে কার্ভ ডিসপ্লে ফোন ইউজ করছি আমি, তো ওইগুলোতে এত বেশি মিস টাচ হচ্ছিল না। কিন্তু এই ফোনটার মধ্যে যেই পরিমাণের মিস টাচ করছি আমি লাস্ট 7 দিন কিংবা 8 দিনের মধ্যে, মানে একদম বিরক্ত করে ফেলছে এই ফোনটা। তাছাড়া যখন আপনি অ্যাডজাস্টার দিয়ে মানে নেভিগেশনটা যদি আপনি সাইডে নিয়ে আসেন, যদি আপনি ব্যাক করতে চান, এই দেখেন আমি কিন্তু ব্যাক দিতেছি এখন ব্যাক বাটনে, কিন্তু এটা মানে সোয়াইপ হয়ে যাচ্ছে। তো এই ধরনের প্যারা আপনি প্রচুর লেভেলের খাবেন এই ডিসপ্লের মধ্যে প্রচুর পরিমাণে মিস টাচ হয়। আপনি টাইপ করতে গেলে দেখবেন সাইড থেকে কিছু একটা চলে যাচ্ছে। এই ধরনের মিস টাচগুলোর জন্য আমার কাছে এটা খুবই বিরক্ত লাগছে। তো একটা ফ্ল্যাগশিপ ফোন থেকে আমরা একটু ভালো এক্সপিরিয়েন্স আশা করে থাকি, কিন্তু Xiaomi এই ফোনটার মধ্যে কোনো অবস্থাতে আমি ওইরকম কিছু একটা পাই নাই। কিন্তু যদি আপনি এই ডিসপ্লের মধ্যে গেমিং অথবা কন্টেন্ট ওয়াচিং করতে চান তাহলে মজা পাবেন। কিন্তু গেমিং এর সময় দেখা যায় যে আপনি মিস টাচের কারণে হয়তো বা প্যারা খেতে পারেন। কিন্তু যদি আপনি কন্টেন্ট ওয়াচিং করে আপনি ইউটিউব কিংবা নেটফ্লিক্সে ভিডিও দেখতে চান তাহলে আপনার জন্য এটা মোর দেন এনাফ। আর এই ডিসপ্লেটাকে প্রোটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস, যার কারণে হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার চান্স অনেক কম, কিন্তু কার্ভ ডিসপ্লে ভেঙে যাবে এটা স্বাভাবিক। তাছাড়া এটার মধ্যে আপনি যদি প্রোটেক্টর লাগাইতে চান তাহলে ওই জায়গায় প্যারা খাবেন। আর এটার মধ্যে যে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে সেটা ঠিকঠাক কাজ করে, কিন্তু যখন আপনি একটা প্রোটেক্টর লাগাবেন সেটা যদি সস্তা প্রোটেক্টর হয় তাহলে দেখা যাবে যে এই সেন্সর আবার কাজ করতেছে না, তখন আবার প্যারা খাবেন। আর একটা লাখ টাকার ফোন থেকে কিন্তু আমরা সবসময় হচ্ছে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আশা করে থাকি। এটার মধ্যে কিন্তু অপটিক্যাল সেন্সর থাকছে। এই সেন্সরটা অপটিক্যাল হওয়ার ফলেও কিন্তু খুবই ভালো ফাস্ট এবং একুরেটলি আনলক হচ্ছিল। আমরা সবাই জানি যে স্ন্যাপড্রাগনের যে ফ্ল্যাগশিপ এসওসি গুলো রয়েছে সেগুলো মোটামুটি 5 থেকে 7 বছর খুবই ভালো পারফর্ম করে থাকে এবং এইটাই আমি দেখে আসতেছি এতদিন। এই ফোনটার মধ্যে স্ন্যাপড্রাগন 8 Gen 1 যে চিপটা রয়েছে সেটাই ইউজ করা হয়েছে এবং এই চিপসেট এত খারাপ পারফর্ম করে এই ডিভাইস ইউজ না করলে আমি বুঝতেই পারতাম না। এবং এইটা স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর যে ডিভাইসগুলো আমি এর আগে ইউজ করছি এই সময় 2025 সালে এসে, সেগুলোর মধ্যে খুবই ভালো পারফর্ম করতেছিল। গেমিং করে দেখেছি কিংবা রেগুলার লাইফ ইউজ করে দেখেছি, কোনো অবস্থাতেই মানে ল্যাগ হ্যাঙ্গে দেখাই পাই নাই, এখনো স্মুথলি রান করতেছে। কিন্তু এই Xiaomi 12 Pro মধ্যে আমি ল্যাগ দেখতে পাইতেছি, ডিলে দেখতে পাইতেছি। অ্যাপ ওপেন হলে অনেক সময় লাগে, অ্যাপ কেটে দিলে কিংবা 4-5টা অ্যাপ যখন একই সাথে রান করা যায় তখন দেখা যায় একটু ল্যাগ ভাব আসে। তো এইরকম প্যারা আমি সত্যি বলতে 8 Gen 1 এর মধ্যে কখনোই খাই নাই। এর কারণটা আমার কাছে মনে হচ্ছে Xiaomi এই HyperOS, কারণ এই Xiaomi HyperOS-টার কারণেই হয়তো বা এটা এরকম ল্যাগ হ্যাং করতেছে বা ওইটার সাথে খুব ভালোভাবে অপটিমাইজ না। কারণ স্ন্যাপড্রাগনের 8 Gen 1 কিন্তু খুবই পাওয়ারফুল চিপসেট এবং এই সময় এসেও ভালো চলতেছে, কিন্তু এইটার মধ্যে আমি এরকম মানে ল্যাগ হ্যাং দেখে খুবই হতাশ হয়েছি। তাছাড়াও যদি আপনি PUBG খেলতে চান তাহলে দেখবেন যে PUBG থেকে মাঝে মাঝে একদমই ক্র্যাশ করে বের করে
করে দিতেছে, কিংবা একটু হেভি গেমিং করতে গেলে মানে অ্যাপ ক্লোজ হয়ে যাচ্ছে। তাছাড়া যদি 10-15টা অ্যাপ একই সাথে রান করানো যায় তখন দেখা যায় যে পিছনের যে অ্যাপগুলো থাকে সেগুলো মানে স্টপ হয়ে যাচ্ছে। তো এই ধরনের প্যারা খাচ্ছিলাম। একটা ফ্ল্যাগশিপ ফোন থেকে আমরা এই ধরনের প্যারা কখনোই আশা করি না, একদমই স্মুথ আর একটা এক্সপিরিয়েন্স পেতে চাই। যারা গেমিং এর জন্য এই Xiaomi 12 Proটা কিনতে চাচ্ছেন, আমি বলবো যে ভাই গেমিং এর জন্য কোনো অবস্থাতে এই ফোনটার মধ্যে Snapdragon 8 Gen 1 দেখেই কেনার কোনো কারণ নাই, কারণ এটা থেকে আপনি বেটার পারফরমেন্স পাবেন না। এর থেকেও বেটার পারফরমেন্স আমার মনে হয় যে 40,000 টাকা বাজেটে অন্যান্য অনেক ফোন রয়েছে সেগুলো থেকে পাবেন। তো এটা আমি কাউকে গেমিং এর জন্য রিকমেন্ড করি না। এক হচ্ছে এটার ডিসপ্লের কারণে, আর এক হচ্ছে এটার মধ্যে মানে পারফরমেন্স আমি খুব একটা ভালো পাচ্ছিলাম না। শুরুতে আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখছিলাম, সেটা হচ্ছে যে এর ব্যাক সাইডে 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে এবং 3টাই কিন্তু 50 মেগাপিক্সেলের, মেইন লেন্স, টেলিফোটো লেন্স এবং আলট্রা ওয়াইড লেন্স। কিন্তু এই 50 মেগাপিক্সেল হওয়ার ফলেও দেখলাম যে এটার ক্যামেরা আউটপুট এতটাও ভালো ছিল না। একটা ফোন যখন 20-22 হাজার টাকা দিয়ে আমরা নতুন কিনি এখন, সেইটার ক্যামেরা লেন্স সুইচ করতে যেরকম ডিলে করে, এই ফোনের মধ্যেও এরকম ডিলে করে। তো এটাকে আমি লাখ টাকার ফোনের যে স্ট্যান্ডার্ডটা সেইটাই মেনটেন করা ট্রাই করবো, কারণ এটার প্রাইস এখনো 40,000 টাকা অ্যারাউন্ড। তো 40,000 টাকা মানে অনেক টাকা। তো এরকম এত টাকা দিয়ে একটা ফোন কিনে এত ডিলে লেন্স সুইচিং কিংবা ক্যামেরা অ্যাপ ওপেন করতে গেলে দেখা যায় যে ল্যাগ করতেছে, কিংবা অনেক পরে ওপেন হচ্ছে, ইনস্ট্যান্ট ভিডিও করতে গেলে ভিডিওর মধ্যে ঝামেলা হচ্ছে। তো এই ধরনের প্রচুর প্যারা খাচ্ছিলাম এটার ক্যামেরা নিয়ে। তাছাড়া এর মেইন লেন্সের ছবিগুলো তুলে দেখেছি যে খুব বেশি শার্প এবং ডিটেল ছবি দিতে পারতেছে, যে ব্যাপারটা এরকম না, একটা অ্যাভারেজ লেভেলের ছবি দিছিল। আপনি যদি এই সময়ে এসে মানে পাওয়ারফুল একটা ফোন কিনতে চান বাজেট 40,000 টাকা অ্যারাউন্ড, তাহলে টার্বো 4 কিংবা IQ Neo 10 এইগুলো থেকে যেরকম ক্যামেরা আউটপুট হবে না, আমার কাছে মনে হয় যে সামটাইমস এইটা থেকেও মানে ভালো আউটপুট ওইটা দিবে। তো সেই জায়গায় আপনি একটা নতুন ফোন কিনতে পারতেছেন, তাহলে এইটা কেনার মানেটা কি আমি বুঝতেছি না। আপনি হয়তো এই স্যাম্পলগুলো দেখে অলরেডি বুঝতে পারতেছেন যে এটার কোনটার কি অবস্থা। তাছাড়া এর যে আলট্রা ক্যামেরাটা রয়েছে সেইটাও অ্যাভারেজ লেভেলের পারফর্ম করতেছিল। এখন আমি শিওর না যে আমার হাতের এই ইউনিটের মধ্যে কোনো ধরনের প্রবলেম আছে কিনা, যার কারণে আমি একটু কম শার্প ছবি পাচ্ছিলাম, ডিটেল খুব একটা থাকতেছে না। তাছাড়া এই যে টেলিফোটো লেন্সটা রয়েছে সেইটাও খুব একটা মানে ভালো পারফর্ম করতেছে না, যার কারণে যারা ক্যামেরার জন্য ফোন কিনতে চাচ্ছেন তারা এই স্যাম্পলগুলো একটু ভালো করে দেখে শুনে তারপরে আমার মনে হয় যে এই ফোনের দিকে আসা উচিত। এই ফোনটার মধ্যে একটা 2x টেলিফোটো লেন্স থাকার ফলেও কিন্তু আমরা পোর্ট্রেটের মধ্যে কোনো ধরনের 2x এর ছবি তোলার অপশন পাচ্ছি না। এর মেইন লেন্স দিয়ে কিন্তু আপনাকে 1x এর পোর্ট্রেট তুলতে হবে। 1x এর পোর্ট্রেট খুব বেশি একটা ভালো না, এটা আপনারা সবাই জানেন। তারপরেও এর এজ ডিটেক্ট ভালোই ছিল। এর এজ ডিটেক্ট ভালো হলে কি হবে, আপনি যখন ছবি তুলবেন তখন দেখতে পারেন আপনার ফেসকে সফট করে দিচ্ছে, খুব বেশি একটা ডিটেল ধরে রাখতে পারতেছে না, এতটাও শার্প ছবি তুলতে পারতেছে না, যার কারণে পোর্ট্রেটের ক্ষেত্রেও আমি এটাকে কোনো অবস্থাতে মানে সামনের দিকে নিতে পারতেছি না, মানে মানতেই পারতেছিলাম না এই ফোনটাকে। আর যদি এটা দিয়ে লো লাইটে ছবি তোলেন তাহলে তো অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি নাইট মোড ট্রাই করে দেখছি যে খুব ভালো একটা রেজাল্ট আমি পাচ্ছিলাম না। তো ক্যামেরার দিক দিয়ে বলতে পারেন যে এই ফোনটা আমাকে মোটামুটি বেশ হতাশই করেছে। এর ব্যাক সাইডে থাকা ক্যামেরাগুলো আমাকে হতাশ করলেও এর যে সামনের দিকে সেলফি ক্যামেরাটা রয়েছে 32 মেগাপিক্সেলের, সেটা দিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট, কারণ এই সেলফিগুলো খুবই ভালো আসতেছিল, খুবই শার্প এবং ডিটেল ছবি দিতে পারতেছিল। এইটা নিয়ে আমার মনে হয় না যে কারো কোনো ধরনের কমপ্লেন থাকবে, এটা থেকে আপনি ভালো আউটপুট পাবেন। এর যে পোর্ট্রেট ছবিগুলো রয়েছে সেগুলোতেও খুবই ভালো এজ ডিটেক্ট করতে পারে, এটা নিয়ে কোনো প্যারা খাবে না। কিন্তু দেখা যায় যে সফট করে দেয়, ফেসের মধ্যে ডিটেল খুব একটা থাকে না। এটা নিয়ে হয়তোবা এক একজনের কাছে এক এক ধরনের মতামত থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম মানুষজনই হয়তোবা চায় যে নিজেকে একটু বেশি ফ্রেশ লাগুক, তাদের কাছে এটা অবশ্যই ভালো লাগবে। Xiaomi 12 Pro এই ফোনটার মেইন লেন্স দিয়ে সর্বোচ্চ আপনি 8K 24 IPS ভিডিও রেকর্ড করতে পারবেন। এখন 8K এর কথা শুনে এই ফোনের দিকে লাফায় পড়ার কিছু নাই, কারণ এটার ভিডিও আমার কাছে এতটা ভালো লাগতেছে না। আমি জাস্ট প্রত্যেকটা লেন্সের ভিডিও স্যাম্পল দিয়ে দিই, তাহলে আইডিয়া করতে পারবেন যে এই Xiaomi 12 Pro থেকে এই 2025 সালে এসে কেমন ভিডিও আউটপুট পাবেন। এটা হচ্ছে Xiaomi 11 এর আলট্রা ওয়াইড ভিডিও, এর আলট্রা ওয়াইড দিয়ে 4K 60 IPS ভিডিও রেকর্ড করতে পারবেন। কিন্তু খারাপ বিষয় যেটা, সেটা হচ্ছে যে এর 4K 60 IPS ভিডিও রেকর্ড করা অবস্থায় আপনি চাইলে মেইন লেন্সে সুইচ করতে পারবেন না। ইভেন যদি আপনি 30 IPS ও রেকর্ড করেন তারপরেও কিন্তু এটা আপনি সুইচ করে এর মেইন লেন্সে কিংবা টেলিফোটো লেন্সে সুইচ করতে পারবেন না। আর যদি মেইন লেন্স দিয়েও আপনি 4K 30 তে রেকর্ড করেন তারপরে আপনি কিন্তু সুইচ করতে পারবেন না। তো আপনি যদি হাতে নিয়ে ভিডিও করতে চান তাহলে এর আলট্রা ওয়াইড থেকে আপনি এরকম একটা ভিডিও পাবেন। এখন একদমই ডিরেক্ট সানলাইটে আমি ভিডিও করতেছি, একদমই মানে অনেক বেশি রোদের মধ্যে, সানগ্লাস পরা বুঝতেই পারছেন। তো সেই জায়গায় আপনি এরকম একটা ভিডিও পাবেন। আর যদি লো লাইটে যাই তাহলে এটার ভিডিওর অবস্থা খুব একটা আহামরি ভালো হয় না। তো আমরা এখন সুইচ করবো এর মেইন লেন্সে। আর এটা হচ্ছে এর মেইন লেন্সের ভিডিও। মেইন লেন্স দিয়ে 4K 60 IPS এবং 8K 24 IPS রেকর্ড করতে পারবেন। 8K তে আমি রেকর্ড না করার কারণ হচ্ছে 8K তে একটু ক্রপ হয়ে যাচ্ছিল। তাছাড়া হচ্ছে 8K 24 IPS এ যখন ভিডিও রেকর্ড করবেন তখন কিন্তু কোনো ধরনের স্টেবিলাইজেশন কাজ করবে না, তখন আবার হাতে নিয়ে ভিডিও করতে গেলে ভিডিও অনেক বেশি শেকি হয়ে যাবে। তো এটা হচ্ছে এর 4K 60 IPS এর ভিডিও এবং এটা কতটা স্টেবল আমি একটু ট্রাই করি, একটু ফাস্ট মুভ করি তাহলে বোঝা যাবে যে এটা আসলে কতটা স্টেবল। তো এর মেইন লেন্সের ভিডিও নিয়েও মানে আমার এক্সপেকটেশন এত বেশি ভালো ছিল না, কারণ ছবি দেখি যেরকম আপনি মানে মোটামুটি হতাশ বলতে পারেন। তো এটা দিয়ে যে দেখেন যে ডিরেক্ট সানলাইটে যদি ভিডিও করেন তাহলে এমন একটা ভিডিও পাবেন। এতক্ষণে হয়তো আপনারা বুঝেই গেছেন যে এই ফোনের কোনো কিছুই এখন খুব একটা ভালো নাই। এটা আমি আমার জাস্ট পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই শেয়ার করতেছি, গত কিছুদিন ইউজ করে যেটা পেয়েছি। এই ফোনটার মধ্যে কিন্তু আপনি ব্যাটারি হিসেবে পাচ্ছেন 4600 mAh এর একটা ব্যাটারি। 4600 mAh ব্যাটারি থেকে আমরা যেরকম ব্যাটারি আউটপুট পাই, এটা থেকে আমি ওইটাও পাচ্ছিলাম না। এটা থেকে অ্যারাউন্ড 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। তো এটা অনেক অনেক বেশি কম একটা 4500 mAh ব্যাটারি থেকে। তো আমার কাছে মনে হচ্ছিল যে এটার মধ্যে কোনো না কোনো একটা ঝামেলা হয়তো বা আছে, যার কারণে এই 12 Proটা যারা কিনতে চাচ্ছেন তারা 10 বার ভেবে নেন, কিংবা আরো চাইলে দুই একটা রিভিউ দেখতে পারেন
যে তাদেরটার মধ্যে কি অবস্থা, কিন্তু আমি এটার সাথে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয় না এটা এই ফোনের সাথে, কেন জানি আমার কাছে এটা ভালো লাগতেছিল না বা কোনো কিছুই পারফরমেন্স ঠিক ছিল না। 40,000 টাকা বাজেটের কথা চিন্তা করলে, এটার বাজেট যদি এখন হতো 25,000 কিংবা 26,000 টাকা, তাহলে আমি বলতাম যে হ্যাঁ এটা ঠিকঠাক আছে, কিন্তু 40,000 টাকা, অ্যারাউন্ড 38-40,000 টাকা আমি কোনো অবস্থাতে এটা মেনে নিতে পারতেছি না। তো আজকের এই ছোট ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান চাইলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।